আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো এবং সুস্থ আছো। তোমাদের স্বাগতম জানিয়ে আজকে আমার এক নতুন ভিডিওতে। এই ভিডিওতে আজকে আমি কথা বলবো এসএসসির কিছু এমন গুরুত্বপূর্ণ রুলস নিয়ে, যেগুলো তোমার পরীক্ষা ভালো না বরং তোমার পরীক্ষার মধ্যে নামার ভিতরে অনেক তোমাকে সহায়তা করবে। সেই সাথে রুলস রেগুলেশনগুলো মেনটেন করলে তুমি পরীক্ষার হলে অনেক সুবিধা পেতে পারো। তোমরা এসএসসি বিশেষ করে 27, 28 এবং 29 যারা পরবর্তী বছরগুলোতে পরীক্ষা দিবে, তাদের অনেকের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন জাগে যে এসএসসির সময় আমার এক্সামের খাতা কীরকম হবে, আমার রাফ খাতা কি মানে রাফ খাতা বা এমন কোনো এক্সট্রা পেজ আমাকে প্রোভাইড করা হবে কি না, আমার জন্য যে লুজ শিট দেওয়া হবে সেটা দেখতে কীরকম হবে, খাতাকে সুতা দিয়ে বাঁধাই করা হবে না স্ট্যাপলার করা হবে, আমায় কখন আসা যাওয়া করতে হবে, আমি পরীক্ষা সংক্রান্ত তথ্যগুলো কোথা থেকে পাবো, এই ধরনের নানা প্রশ্ন তোমরা অনেক সময় ভেবে থাকো কিন্তু যথাযথ উত্তর পাও না এবং দ্বিধান্বিত থাকো, যেটা তোমাদের পরীক্ষার সময় টেনশনটা একটু বাড়িয়ে দেয়। তো এই ভিডিও দেখার মাধ্যমে তোমরা আগে ভাগে জেনে নিতে পারবে তোমাদের এসএসসির জন্য কোন কোন বিষয়াদি গুরুত্বপূর্ণ এবং কোন বিষয় সম্পর্কে তোমাদের ধারণা অবশ্যই রাখতে হবে। তবে আমি বেশি কথা না বলে ভিডিওটি আমি সামনের দিকে এগিয়ে নেব, এবং ভিডিওটি যদি পছন্দ হয় তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটা প্রেস করে দিবেন যেন এখন থেকে যেই ভিডিওগুলো আসে সেগুলো যেন আপনার কাছে প্রথমে আসে। তো আজকের ভিডিও চলুন শুরু করি। আজকের ভিডিও টপিক হচ্ছে এসএসসিতে এক্সাম খাতায় লেখার নিয়মাবলী ও পালনীয় কর্তব্যসমূহ। তবে এটা করার আগে আপনারা এই ম্যাট্রিক্সের একটা প্রবলেম এখানে দেখতে পাচ্ছেন। আপনার যে কোনো একটা নাম্বার ভাবেন, তার সাথে 1 যোগ করেন, মাল্টিপ্লাই 3 করেন, অ্যাড 12, দেন ডিভাইড দ্যাট নাম্বার বাই 3, তারপর আবার 5 যোগ করেন এবং অরিজিনাল নাম্বার থেকে আপনার এখনকার নাম্বারটা বিয়োগ করে ফেলেন। তাহলে আনসার 8 আসে কিনা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার চলুন মূল বিষয়ে যাওয়া যাক। বিশেষ কিছু নির্দেশনা আমি এখানে দিয়ে রেখেছি আমাদের মূল বিষয়ে যাওয়ার আগে। সেটা হচ্ছে এক্সামের দিন আপনাকে সর্বদা আপনার এক্সামের শুরুর দিন থেকে শুরু করে একদম প্র্যাকটিক্যাল দিন পর্যন্ত আপনার যে জিনিসগুলো খুবই ভালোভাবে মেনে চলতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনার মার্জিত আচরণ করতে হবে, মার্জিত পোশাক পরতে হবে এবং আপনার ড্রেস কোড মেনটেন করতে হবে। খেয়াল রাখবেন যেন আপনার জন্য কোনো প্রকার ত্রুটি না হয়, কোনো প্রকার বিশৃঙ্খলা করা যাবে না, ঝগড়া বা কোন্দল পরিহার করতে হবে অবশ্যই। নিজেরা তো আপনারা অবশ্যই করবেন না আমি জানি, কারণ আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই এসএতে একটা ভালো রেজাল্ট করতে চান, একটা ভালো পজিশনে থাকতে চান, অর্থাৎ ঝগড়া কোন্দলের তো প্রশ্নই ওঠে না। তারপরেও এটা একটা সতর্কবার্তা যেন কোনো প্রকার ঝগড়া বা বিবাদ সৃষ্টি না হয়। এছাড়া আপনাদের খাতার মধ্যে রোল রেজিস্ট্রেশন নাম্বার সঠিকভাবে লিখবেন। আর নির্দিষ্ট টাইম স্কেডিউলে এক্সাম দেওয়ার জন্য অনুরোধ রইল, কারণ অনেক সময় দেখা যায় যে সঠিকভাবে বা রুটিন ঠিক মতো না দেখার কারণে অনেক সময় এক্সাম আছে একটা পড়ে গেছে না আরেকটা, এটা যেন কোনোভাবেই না হয়, কারণ এই এক্সাম আপনি একবারই দিবেন। এই ক্ষেত্রে একটা ছোট্ট মানে উপদেশ যে বন্ধুদের সাথে দয়া করে কথা বলাটা পরিহার করবেন অবশ্যই। এটা কেন বলছি, এখন আসলে এটা তো অনেকেই উপদেশ দেয়, কারণ পরীক্ষা আপনি ভাইয়া আপু একবারই দিবেন, আর না, তাই সাবধান। কারণ বন্ধুদের সাথে কথা বলতে গেলে আপনি ধরুন রেজিস্ট্রেশন রোল নম্বর ফিল আপ করতেছেন, তখন বন্ধুদের সাথে কথা বলতে গিয়ে হঠাৎ করে একটা ভুল হয়ে গেল। আর এক্সাম হলে তো আপনার খাতার সংখ্যা আসলে লিমিটেড থাকে, সাধারণত খুব বেশি থাকে না। টিচারে 1 বা 2 কপি রাখে, কিন্তু আপনার হলে প্রায় 30 থেকে 35 জন পরীক্ষা দেবে। এতগুলো স্টুডেন্টের জন্য তো আসলে খাতা প্রোভাইড করা সম্ভব না। আর ওরা যে খাতা গণনা করে, এতগুলো স্টুডেন্টের জন্য গণনা করে, কোথাও কম বেশি হয়ে যাইতেও পারে, তাই সাবধানতার মাইন নেই। অতএব ভাইয়া বা আপু যারা ভিডিও দেখছেন তারা প্লিজ যখন রোল নাম্বার লিখবেন, রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন, কিংবা পরীক্ষার সময় অন্তত 1 ঘন্টা, ওএমআরের আধা ঘন্টা আর বাকি আধা ঘন্টা, এই সময়ের মধ্যে কোনো প্রকার কথাবার্তা বলবেন না দয়া করে, কারণ এই সময়ের মধ্যে টিচাররা অনেক কড়া নজর দেয় বাকি 2-3 ঘন্টার তুলনায়, এই জন্য একটু সাবধান। তার পরবর্তীতে আছে পরীক্ষার প্রথম দিনের ঘটনা। প্রথম দিন কী করবেন, প্রথম দিন একটু আগে যাবেন, কতটুকু 1 ঘন্টা আগে যাবেন। 1 ঘন্টা আগে আপনাকে গেটের ভিতরে ঢুকতে হবে, মানে ধরেন আপনার পরীক্ষা হচ্ছে 10টায়, তার মানে আপনার গেটে খোলা হবে 9টার দিকে, আপনার ঢুকতে হবে 9টায়, তাহলে আপনার আসতে হবে কয়টায়, 8:30 বা 8:20 এরকম সময়ের মধ্যে আসতে হবে। এখন হ্যাঁ, বলতে পারেন যে ভিড় বেশি থাকে, গরম হইতে পারে, সে একটু থাকবেই, কিন্তু প্রথম দিন আসলে আপনার সিট খোঁজা লাগে। আর আপনার যদি হল থেকে আপনার যেখানে হল বা সেন্টার সেটা থেকে আপনার বাসা অনেক দূরে থাকে, আপনার এমনিও এত আগেই আসতে হবে, নাইলে যে আপনি ভিতরে ঢুকতে পারবেন না বা সময়ের মতো পৌঁছাইতে পারবেন না। আর এমনি তো অন্যান্য দিনগুলোতে এক্সাম
শুরু হওয়ার আধা ঘন্টায় গেট খুলে দেওয়া হবে, আপনারা চাইলে আধা ঘন্টার মধ্যে ঢুকতে পারবেন বা তার আগেও প্রবেশ করতে পারবেন, সমস্যা নেই। যদিও এই আধা ঘন্টা বা 1 ঘন্টা আগের রুলস কেউ মানে না, সাধারণত 1 ঘন্টা আগে গেট খোলা হয়। পরীক্ষা নিয়ন্ত্রক হল পর্যবেক্ষণে আসবেন বলে যথাসম্ভব শান্তভাবে থাকতে হবে, নতুবা সাইলেন্ট এক্সপেল করতে পারে। কিছুদিন আগে একটি নতুন কলরব ছিল যে নতুন শিক্ষামন্ত্রী এসেছেন, তিনি নাকি সাইলেন্ট এক্সপেল রাখবেন। এখন দেখো ভাইয়া আপুরা, সাইলেন্ট এক্সপেল জিনিস আসলে তেমন আহামরি কিছু না যে এসএসসিতে পড়ি এখনই এক্সপেল করে দিবে, এটা বড়দের জিনিস না ভাইয়া। সাইলেন্ট এক্সপেল জিনিসটা মানে এটাই যে তুমি কথা বলছো কেন, তোমাকে এক্সপেল করা হবে, বা সর্বোচ্চ একটা সতর্কবার্তা দেওয়া হবে যে তুমি কথা বলবা না। এখন এটা তো একটা বোর্ড পরীক্ষা, অবশ্যই এর একজন নিয়মকানুন আছে, তো এত তো শিথিল হয় না। তো সাইলেন্ট এক্সপেল থাকাটা ক্ষতি না, তবে সাইলেন্ট এক্সপেল আসলে এসএসসিতে থাকে না। তারপরও যদি থেকে থাকে কোনো কারণে, পরীক্ষা নিয়ন্ত্রক আসলে উনি তো আর দেখে আসবেন না, মানে বলে আসবেন না, হঠাৎ করে এসে চেক করে যাবেন। তো সেই হিসেবেই 1 ঘন্টা আগে বললাম, 1 থেকে 1.5 ঘন্টা দয়া করে, খুব বেশি প্রয়োজন না হলে কারোর সাথে একদম যোগাযোগ না করে আশেপাশে বন্ধুদের সাথে, এতে করে আপনিও সেফ থাকবেন, আর আপনার এনে যে পরীক্ষার নিয়ন্ত্রক আসেও তাইলেও আপনার ধরেন কোনো সমস্যা হবে না, আপনি জাস্ট সেফ। আর সিসিটিভি ক্যামেরা থাকবে, এখন সিসিটিভি ক্যামেরা থাকবে, এটাও নতুনবার এই 2026-25 সালেই, মানে 25-26 সালে অ্যাপ্রুভ করা হয়েছে সিসিটিভি ক্যামেরার ব্যবহার। এখন কোথায় যে আসে আর কোথায় যে নেই এটা তো আর বলার উপায় নেই, তারপরেও চেষ্টা করবেন কথা না বলার, খুব বেশি একান্ত প্রয়োজন হইলে একদম শেষের দিকে কিছু কথা বলার মানে একটা সুযোগ থাকে, তো সেটা ব্যবহার করতে পারেন। তবে সিসিটিভির জন্য দয়া করে একটু সাবধান থাকবেন। প্রথম পরীক্ষার দিন একটু আগে গেলে ভালো, একটা ভালো কমিউনিটি রাখতে হবে। এখন দেখেন আপনার হচ্ছে আপনি গেলেন, আপনি গেটে গেলেন, কিন্তু সমস্যা হচ্ছে এত ভিড়, আপনি ঢুকে কুলাইতে পারতেছেন না। তারপর হচ্ছে আপনার সিট প্ল্যান কই আছে না আছে, আপনি ওইখানে মাত্র নতুন, আপনার বাসা হচ্ছে দূরে। আমি মেনলি এই ভিডিওতে এই বিশেষ নির্দেশনাগুলো যে আসার, পরীক্ষা হলে আগমন আর বহির্গমনের এই নির্দেশনাগুলো মূলত যারা তাদের সেন্টার থেকে দূরে থাকে তাদের জন্য বলতেছি, কারণ তাদের টাইমের একটা বিষয় আছে। তো যারা এই বাসা থেকে দূরে থাকেন তারা অবশ্যই আগে আসবেন, একটা ভালো কমিউনিটি রাখবেন আপনার স্কুলের, যে আপনার দলগতভাবে আশেপাশে ঘুরে হইলেও নোটিশ বোর্ড বা এসব জিনিসপত্র সম্পর্কে তথ্য নিতে পারেন। তো এই জন্য একটা কমিউনিটি থাকা ভালো। আর যারা এমনিতে কাছে আসছেন তারা তো আগের দিন রাতে বা বিকেলের দিকে এসে জেনে যেতে পারেন, বা আপনার যদি কেউ পরিচিত থাকেন এইভাবে। তো তারপরও যারা কাছে আসছে দূরে আছে সবাই একটা কমিউনিটি থাকলে ভালো স্কুলের, তাতে করে আপনার এই রুমের খোঁজ করা বা ধরেন পরীক্ষার হলে একটু যদি আপনার ওহি প্রদান করার দরকার হইতে পারে, তো সেজন্য ভালো। বৃত্ত ভরাট করতে 2-3 দিনের ব্যবহৃত বল পেন ব্যবহার করতে হবে। এখন দেখেন আপনি একটা নতুন কলম নিয়ে গেছেন, ওই কলম, নতুন কলমে কালি ভালো, কিন্তু নতুন কলমে একটু হালকা কালি আসে প্রথম দিকে নতুন। সো একটা ইউজড পেন যে আপনি 2-3 দিন 7 দিন ব্যবহার করছেন, এমন কোনো একটা ইউজ পেন ইউজ করলে বেটার। বাট ওইটা শুধু বৃত্ত ভরাট করার জন্য ব্যবহার করবেন। যেমন একটা কলম যদি আপনাদের আমি দেখাই, আসলে কলমের কোম্পানি ক্ষেত্রে ম্যাটার করে। যেমন আমি ব্যবহার করছি হচ্ছে আপনার গুড লাকের এক্সপ্রেস। তো আমার এই কলমটা, আমি পার্টিকুলারলি এই যে কলমটা, এটা কয়েকদিনে ব্যবহার করা ছিল, তো আমি কলমটা ব্যবহার করার সুবিধা পাইছিলাম। আমি শুধুই ওএমআর আর হচ্ছে খাতার যেই ব্ল্যাঙ্ক পেজগুলো আছে, ব্ল্যাঙ্ক পেজ ফিল আপ করার জন্য এটা ইউজ করতাম, সিগনেচার দেওয়ার জন্য ইউজ করতাম। আলহামদুলিল্লাহ আমার হচ্ছে 10 দিনের এক্সামে তো ভালো গেছি, প্র্যাকটিক্যাল এক্সামের দিনগুলোতে আমাকে হেল্প করছে। আর তারপর ক্যালকুলেটর বিষয়ক যে প্রজ্ঞাপন, আচ্ছা আপনাদের না ক্যালকুলেটর বিষয়টা প্রজ্ঞাপন দেয়, আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি একটু। আচ্ছা, তো এখানে আমি নিয়ে এসেছি, এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। তো এখান থেকে প্রতি বছর হচ্ছে আপনার অনলাইনের মাধ্যমে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহার বিষয়ক নির্দেশনা দেওয়া থাকে। তো ক্যালকুলেটর বিষয়ে কী কী ব্যবহার করা যেতে পারে, ক্যালকুলেটর এখানে তালিকা দেওয়া আছে। আমি আসলে এখানে ফটোকপির এটা হালকা, তো আমি একটু পড়ে শোনাচ্ছি, আপনার চাইলে লিখে নিতে পারেন। প্রথমটা হচ্ছে, আমি একটু জুম করি, আচ্ছা আশা করি এখন বোঝা যাচ্ছে। প্রথমটা হচ্ছে FX82 ms, তারপরেরটা FX100 ms, FX570 ms, FX991 ms, FX991EX, FS991ES, FS991ES প্লাস, আর সবার শেষে FX991CW। এখন এর মধ্যে বাংলাদেশে আপনার প্রিমিয়াম কোনটা পাবেন, আমি বলবো আপনি যদি খুব বেশি ভালো একটা ক্যালকুলেটর চান, একদম আপনার ইজি সবচেয়ে হবে, সেটা হচ্ছে 991 ms ইউজ করে। তারপরে আপনি ইউজ করতে পারেন 991CW। মেনলি আমি এগুলো ইউজ করতাম এসএসসি 26, আমি এগুলো ইউজ করছি। CW অনেকে ইউজ করতে পারে না, বাট এই দুইটার অরিজিনাল ভার্সন আপনি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে কিনতে পারবেন। তারপর যারা মিরপুর 10 নম্বরের আশেপাশে থাকেন তাদেরকে আমি বলবো
মিলেনিয়াম শপ, ওখান থেকে আপনার সংগ্রহ করতে পারেন। এটা ফলপট্টির আশেপাশে আছে, মিলেনিয়াম শপ লিখলেই আপনাদের হচ্ছে এটা গুগল ম্যাপে দেখাবে, তো ওখান থেকে আপনারা দেখে যেতে পারবেন। আর ওটা আশেপাশেও কিছু দোকান আছে, ওইখানেও অরিজিনাল ক্যালকুলেটরগুলো পাওয়া যায়। তারপর আপনারা ইএসটা কালেক্ট করতে পারেন, ইএস প্লাস কালেক্ট করতে পারেন, এই চারটায় সবচেয়ে বেশি চলে। এখন অনেকে আবার এই 100 mAh আর 570 mAh ইউজ করে, আমি আসলে সাজেস্ট করবো না এটা এই দুটো ইউজ করার জন্য, কারণ এটা কম দামি হইতে পারে কিন্তু অনেক অপশন এখানে আসলে নাই। সো আপনি ধরেন এইটে বা এসএসসির জন্য সর্বোচ্চ এই দুইটা ক্যালকুলেটর ইউজ করে কোনো রকম চালাইতে পারবেন। কিন্তু যখন এইচএসসিতে যাবেন, হ্যাঁ এইচএসসিতে যে চালানো যায় না তা না, চালানো যায়, কিন্তু এইচএসসিতে চালাইতে গেলে একটু বেগ পাইতে হবে আপনার, কারণ এগুলা সম্পূর্ণ আসলে ম্যানুয়াল টাইপের, তো এই জন্য একটু সমস্যা হইতে পারে। এমনিতে এইচএসসির জন্য এগুলো ওকে। আর যেই FX991EX যেটা আছে, ইএক্স যেটা বললাম, এটার আসলে আপনার অরিজিনাল ভার্সনটা নাই বাংলাদেশে, এটার রেপ্লিকা আছে কিন্তু অরিজিনালটা আপনি বাংলাদেশে পাবেন, এটা আসলে ব্যান হয়ে গেছে কোনো কারণে, অরিজিনালটা আসলে পাওয়া যায় না। আর FX82 mAh আমি জীবনে কোনো ইউজ তো করিনি, তবে এটা খুব বেশি ভালো কনফিগার বলে আমি বলবো না। তবে যেগুলোর ক্ষেত্রে আমি বললাম, এই যে এটা FX991MS, ES প্লাস আর হচ্ছে CW, এই দুটো আপনার চাইলে ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখবেন যেন অরিজিনাল ভার্সন হয়। অরিজিনাল ভার্সন কীভাবে চিনবেন আপনাদের ক্যালকুলেটর সহ দেখিয়ে দিই। এটা আমার MS, আমি একটু জুম আউট করি, হ্যাঁ এটা আমার MS991 একটা ক্যালকুলেটর, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই যে 991 একটা ক্যালকুলেটর। এটার অবশ্য সানলাইট একটু নষ্ট, এই জন্য কোনো কাজ করে না। তো এখানে আমি যে কোনো হিসাব চাইলে করতে পারি, 402 সাইন দিয়ে সাইন 78 ডিগ্রি, তো এইভাবে হচ্ছে MS991 আমার একটা CW আছে, তো CWটা আপাতত আমার কাছে নেই। আপনারা আসল ক্যালকুলেটর চিনবেন কি দেখে? আসল ক্যালকুলেটর এটা আসলে আমার রেপ্লিকা ছিল, এটা আমার আসল না অ্যাকচুয়ালি, এটা যদিও কাজ করা আসলের মতো, তবে এটা আসল না। আসল হইলে আপনার ঠিক এই জায়গাটার মধ্যে খোদাই করে একটা নাম্বার লেখা থাকবে। তো এটা আমার অ্যাকচুয়ালি এটা 991 এর রেপ্লিকা ভার্সন, আর আমার CWটা হচ্ছে অরিজিনাল। CWটা এখন আপাতত আমার হাতের কাছে নেই। তো আপনাদের যে চারটা দেখাইলাম, MS, ES প্লাস CW, এগুলোই আপনারা ট্রাই করবেন সংগ্রহ করার। দামের বিষয়ে আইডিয়া দিতে গেলে আপনার 991 CW এটা আপনি 2 থেকে 3 হাজারের মধ্যে পেয়ে যাবেন। 991 ES এটা আপনার 1500 থেকে 2000-এর আশেপাশে, খুব বেশি হলে 2100 নিতে পারে। ESও সেম, আর MS একটু কম, আপনার 1500 থেকে 1600। তো 1500 থেকে 3000-এর মধ্যে সত্যি বলতে আপনারা এইগুলো এফোর্ড হয়ে যায়। আর যদি হচ্ছে আপনারা বিভিন্ন সময় 2-1টা ক্যালকুলেটর এক্সট্রা কেনেন, আমি বলবো যে ধরেন আজকে একটা কিনলেন, 1 বছর পর আরেকটা কিনে রাখেন এসএসসির আগে দিয়ে, তাতে সুবিধা কি আপনার 2টা ক্যালকুলেটর থাকবে, একটা পুরান একটা নতুন। তো যদি একটা কোনো কারণে ড্যাম হয়ে যায়, এরকম হয় আপনার ক্যালকুলেটর 1 বছর 2 বছর গেলে হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়, অবশ্যই একটা যন্ত্র, তো আরেকটা থাকলে একটা ব্যাকআপ থাকবে, বা হঠাৎ এক্সাম হলে নষ্ট হয়ে গেছে, বলা তো যায় না, তো 2টা থাকা বেটার। আর যদি একটা ভালোভাবে কাজ করে দেন ইটস ওকে। এবার পরের নিয়মগুলোতে মুভ করা যাক। আচ্ছা, তো এবার আমরা কথা বলবো হচ্ছে কিছু পালনীয় কর্তব্য নিয়ে। সবার আগে সেটা হচ্ছে পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ যে কলম, কালি, বল পয়েন্ট কলম, পেন্সিল, রাবার আর আনুষঙ্গিক যত হচ্ছে আপনার স্টেশনারিজ আছে আর সায়েন্টিফিক ক্যালকুলেটর, অবশ্যই নিজেরটা নিয়ে যাবেন। বিশেষ করে আমি জিনিস খেয়াল করছি, আমরা যখন এসএসসি 26 পরীক্ষা দিয়েছিলাম, তখন হচ্ছে আপনার স্কেল, ছোটো স্কেল, চাঁদা, কম্পাস এগুলো অনেকে আনে না, তারপর স্টেপলার আনে না, শার্পনার আনে না, জাস্ট একটা পেন আর একটা কলম। মানে ওই যে কিছু ছেলেপেলে আছে না, বা কিছু অনেকেই আছে যে খালি হচ্ছে পকেটের মধ্যে একটা স্কেল, একটা পেন, এই দুটো নিয়ে চলে যায়, আর খুব বেশি একটা পেন্সিল রাবার নিয়ে, পেন্সিল রাবার একটা স্কেল নিয়ে চলে যায়, এক্সাম দিয়ে বেরোয় আসে। তো দেখবেন তারা আবার খাতা ভাঁজ করে লেখে, মানে সোজা কথা কোনো ফর্মালিটি জাস্ট লিখে দিয়ে চলে আসে আর কি। তো অবশ্যই চেষ্টা করবেন আনুষঙ্গিক সব কিছু যেন আপনার কাছে থাকে। আপনাদের দেখার সুবিধার জন্য আমি এখানে একটা পেন্সিল বক্স সাজিয়ে রেখেছি, এটা আমার এক্সামের সময় আমি এইভাবে সাজিয়েছিলাম, অ্যান্ড আমার এর বাইরে আসলে তেমন কিছু লাগেনি। আপনারা কি করবেন, আপনারা হচ্ছে যে পেট্রা কোম্পানির বা যে কোনো কোম্পানির 2B পেন্সিল, এই যে আপনি দেখেন যে 2B পেন্সিল,
এই 2B পেন্সিলগুলো রাখার চেষ্টা করবেন দুটো। একটা এরকম নীল বল পেন, এই ক্ষেত্রে আমি নিছি হচ্ছে গুড লাকের ব্লু পেন BLU, আর এখানে একটা হচ্ছে বল পয়েন্ট নিছি যে শুধু হচ্ছে বৃত্ত ভরাট করার জন্য। তারপর ভিতরে যদি দেখাই একটা ছোট স্কেল নিছি, ওই নিচে একটা চাঁদা আছে, একটা পেন্সিল কম্পাস। সত্যি বলতেছি আপনার যদি পুরো জ্যামিতি বক্স নাও থাকে কোনো সমস্যা নেই, আপনার যদি এই পেন্সিল কম্পাস স্কেল আর চাঁদা থাকে ইউ আর গুড টু গো। তারপর দুইটা পেন রাখবেন অবশ্যই, একটা রাবার রাখবেন, একটা ইরেজার রাখবেন আর কি, আর একটা অবশ্যই স্টেপলার রাখবেন। এখন আসলে স্টেপলার রাখার অনুমতি নেই সত্যি বলতে, স্টেপলার রাখলে ধরে। আপনি কীভাবে রাখবেন সুন্দর এরকম পেন্সিল বক্স তোমার ছোট্ট একটা স্টেপলার, সাথে মনে করেন এই একটা এরকম এসব প্যাকেট থেকে এক্সট্রা একটা পিন বের করে, এই যে এক্সট্রা একটা ধরেন পিন বের করলেন আপনি, পিন বের করে আস্তে করে হচ্ছে এটার ভিতরে ঢুকাই নিয়ে যাবেন। প্রথম পরীক্ষার দিন অনেক জায়গায় চেক করে না, জায়গায় করে না, আসলে বেশিরভাগ জায়গায় পেন্সিল বক্স চেক করে না সত্যি বলতে। তো এভাবেই আর কি আপনার একটা সুন্দর পেন্সিল বক্স গুছাবেন। আসলে অনেকেই অনেক জায়গায় আপনারা দেখবেন এটা নিয়ে যাও ওইটা নিয়ে যাও বলে, ওইটা হইতে পারে এটা হইতে পারে। আমি বলতেছি এই পেন্সিল বক্সের যা যা জিনিসপত্র আছে আপনি যদি শুধু সেগুলাই নিয়ে যান ভালো করে, গ্যারান্টি দিচ্ছি কোনো প্রকার কেউ কিচ্ছু বলবে না। আর স্ট্যাপলারের বিষয়টা একটু গোপন করে নিয়ে যাবেন, কারণ আসলে বলা যায় না, কারণ ওই খালারা যে আসে স্ট্যাপলার করতে, ওনারা চারদিকে স্ট্যাপলার করে, আপনার বারবার স্ট্যাপলারের জন্য চাওয়া লাগে। তো দিন শেষে আপনার মনোযোগ তো তেমন বসার সুযোগ থাকে না ওই 5-10 মিনিট ইম্পর্টেন্ট। সো একটা স্ট্যাপলার রাখলে মোটামুটি কিছু সময়ের জন্য হলো চালানো যায়। তারপরেও আপনার যেই হল পর্যবেক্ষক উনি যদি স্ট্যাপলারের কথা আলাদাভাবে না বলে, ওনাকে জিজ্ঞেস করে আপনি চাইলে খাতা স্ট্যাপলার করে ফেলতে পারেন, ওইটা আপনার অবস্থা বুঝে ব্যবস্থা। এবার আসুন, পরীক্ষার প্রত্যবেক্ষক কর্তৃক যে উত্তরপত্র সংগত করার আগে বা সংগ্রহ করার আগে কোনো পরীক্ষার্থী তার আসন ছাড়তে পারবে না। অর্থাৎ আপনার পরীক্ষা শেষে আপনি যেতে পারবেন না, আপনাকে বসে থাকতে হবে। ঘন্টা পড়বে, আপনার সব খাতা গুনে নেওয়া হবে, দেন আপনাদের ছাড়া হবে। পরীক্ষা শুরু হওয়ার 2 ঘন্টা, সত্যি বলতে আসলে 1 ঘন্টা 2 ঘন্টা হয় না, অতিক্রান্ত হওয়ার আগে কোনো পরীক্ষার্থীকে উত্তরপত্র দাখিল করতে দেওয়া হবে না। দাখিল অ্যাকচুয়ালি এটার মানে হচ্ছে আপনি পরীক্ষা শেষ হওয়ার 2 ঘন্টা আগে নিয়মানুযায়ী, বেশিরভাগ জায়গায় কোথাও 1 ঘন্টা পর্যন্ত আপনাকে যদি কিছু না পারে আপনার বসে থাকা লাগবে। এই সময় পার হলে আপনি খাতা দিয়ে চলে যেতে পারেন, সমস্যা নেই। আর খাতা মনে করেন এইমাত্র দিল, এইমাত্র দেওয়ার পর থেকে 1 ঘন্টা পর আপনি হয়তো ওয়াশরুম ইউজ করতে পারবেন বা আদার্স বাইরে কোথাও যেতে পারবেন আশেপাশে কোনো প্রয়োজন হলে, কিন্তু 1 ঘন্টার মধ্যে আপনি আপনার সিট কোনোভাবেই ত্যাগ করতে পারবেন না, না খাতা জমা দিতে পারবেন না সিট ত্যাগ করতে পারবেন, হয়তো ওয়াশরুমে যাওয়ার জন্য বা অন্য কোথাও। আর 2 ঘন্টা পর আপনি গেলে খাতা জমা দিয়ে চলেও যেতে পারেন। সো এটা কোনো পরীক্ষার্থীকে কেবল প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড ছাড়া অন্য কোনো নোট, হার্ডবোর্ড, বই, মোবাইল, স্মার্ট ওয়াচ জাতীয় ডিভাইস সঙ্গে আনা যাবে না। ওয়াটার বোতল রাখতে পারেন। পরীক্ষার্থীরা উত্তরপত্রের কভার পৃষ্ঠায় নির্দিষ্ট স্থানে নিজ বোর্ডের নাম, বৃত্ত ভরাট, পরীক্ষার নাম, টিকচিহ্ন বেসড অবশ্যই, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড, বৃত্ত ভরাট কালো কালির বল পয়েন্ট দ্বারা পূরণ করবে। আর জেল পেন ব্যবহার করা যাবে না। পরীক্ষার্থীরা উত্তরপত্রের কভার পৃষ্ঠায় নির্দিষ্ট স্থানে বা স্থান হতে উত্তর লেখা শুরু হবে। কভার পৃষ্ঠা ছাড়া অন্য সব পৃষ্ঠায় উত্তর লেখা যাবে। পরীক্ষার্থীর লিখিত উত্তরপত্রের সর্বশেষ উত্তরের নিচে এন্ড অথবা সমাপ্ত কথাটা অবশ্যই লিখতে হবে। এবার আপনাদের আমি একটা খাতার লেআউট এবং যেসব জিনিস নেওয়া যাবে না সেটা একবারে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার এক্সাম ব্যাগ। তো এটার ভিতরে হচ্ছে আপনার একটা বোর্ড আছে। এখন এক্সাম হলে সত্যি বলতে আপনার এই বোর্ডটা আসলে নেওয়া যায় না। এক্সাম হলের মধ্যে আপনার এই পরীক্ষার ভিতরে এই দুটো জিনিস আপনি নিতে পারবেন না। যদি একটু দেখানোর চেষ্টা করি, এই স্কেলগুলো আসলে অ্যালাউ করে না বোর্ডে, এই চৌতাকার স্কেলগুলো বোর্ডে অ্যালাউ করে না। অতএব সুন্দর করতে হলে আপনি পেন্সিল বা পেন দুইটার একটা ইউজ করতে পারেন, সমস্যা নেই, তবে এই স্কেলগুলো ব্যবহার করতে পারবেন না। আর এই যে হার্ডবোর্ড, এটা হচ্ছে পরীক্ষার প্রথম দিন আমিও নিয়ে গিয়েছিলাম, পরে আমাকে হঠাৎ করে ধরার পর বললো যে হার্ডবোর্ড নেওয়া যাবে না। আসলে হার্ডবোর্ডে উল্টা পিঠে আপনার যদি দেখানোর চেষ্টা করি, অনেকে লিখে নিয়ে যায়, সময় কালিগুলি থাকে, অনেকে লিখে নিয়ে যায়, অনেক নোটপাতি তো এরকম থাকে। তো এইসব নকল এড়ানোর জন্য মূলত আপনি হার্ডবোর্ড ইউজ করতে পারবেন না। আপনি হার্ডবোর্ডে যাই কী নেবেন, আপনি নেবেন একটা স্কেল,
যে কোনো ধরনের যে এরকম একটা স্কেল সংগ্রহ করবেন, একটা স্কেল আপনি আপনার ব্যাগে রেখে দিবেন। তারপর নেবেন আপনার এই যে একটু আগে দেখালাম পেন্সিল বক্সটা, এরকম একটা পেন্সিল বক্স সুন্দর করে গুছায় সাথে রাখবেন। পেন্সিল বক্স ঢুকানো শেষ। পেন্সিল বক্স ঢুকানোর পর আপনি এরকম একটা ক্যালকুলেটর বা আপনার যদি দুইটা থাকে, দুইটা থাকলে ভালো, আর একটা থাকলেও সমস্যা নেই, তবে একটা যেন ভালোভাবে চলে সেটা ভালো করে পরীক্ষা করে নিয়ে যেভাবে রাখলেন। আপনার এই কয়টা জিনিস হলে এনাফ। এরপরে ধরেন আপনার ওয়াটার বোতল লাগলো, আমার কাছে ওয়াটার বোতল নেই, এটা ওয়াটার বোতল, ধরেন এটা ওয়াটার বোতল, তো আপনি একটা ওয়াটার বোতল নিলেন। আর স্ট্যাপলার তো ভিতরেই আছে, খুব বেশি হলে যে মনে করেন আপনার পিন হয়তো শেষ হয়ে যাবে, এখান থেকে একটা বা দুইটা পিন আপনার এই এটার ভিতরে হচ্ছে ঢুকায় নিয়ে যাবেন। তো এই হয়ে গেছে আপনার পুরো একটা ব্যাগ রেডি, আপনি এখন এই ব্যাগ নিয়ে যেতে পারবেন। তবে এখনও একটা ইম্পর্টেন্ট জিনিস ঢুকানো বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে আপনার অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশন নাম্বার। তো নিয়ে হাজির হয়ে গেলাম একটা অ্যাডমিট কার্ড। আপনার একটা অ্যাডমিট কার্ড দেখতে এরকম হবে। যারা হচ্ছে এসএসসি প্রথমবার দিবেন, আসলে প্রথমবারই শেষবার, সো যারা অ্যাডমিট কার্ড আসলে কখনো দেখেন নাই, বা আপনার যদি বড় ভাই থেকে থাকেন অবশ্যই দেখছেন, আর যাদের হচ্ছে ফার্স্ট টাইম যে এসএসসি দিবা আমার কেউ নাই বা আমার আশেপাশে এমন কেউ নেই আমাকে দেখাবে, তো কারোর কাছে পেয়েছেন, তো এইটা হচ্ছে আপনার এসএসসির অ্যাডমিট কার্ড দেখতে হবে একটা এরকম। এখন নিচের এই অংশ থাকবে না, আপনার হচ্ছে এইটুকু হচ্ছে অ্যাডমিট কার্ড, এই যে এখান থেকে এই পর্যন্ত, আমি একটু ফোনটা ঘুরিয়ে দিই। আচ্ছা, এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আপনার অ্যাডমিট কার্ড। এখন এখানে তো কিছু তথ্য ছিল যার এটা, তো এটা সংগ্রহ করছিলাম অনেক পুরাতন। তো এখানে হচ্ছে আপনার ইনস্টিটিউশনের নাম থাকবে, হচ্ছে আপনার সেন্টার কোড ও নেম থাকবে, ইনস্টিটিউটের নাম থাকবে, এক্সামিনার্স নেম থাকবে, অর্থাৎ আপনি যে এক্সামিনি আপনি টেস্ট দিবেন তো আপনার নাম থাকবে, এখানে আপনার বাবা মায়ের নাম থাকবে, এটা ডেট অফ বার্থ থাকবে, ডেট অফ বার্থ হয়তো ইংরেজিতে লেখা থাকতে পারে। উপরে থাকবে হচ্ছে আপনার সিরিয়াল নং, আপনার কোন সালে এক্সাম দিচ্ছেন 2026, আপনার ছবি থাকবে, ও আপনার যে কোড নেম মানে সেন্টার কোড নেম থাকবে এরকমই 3টা নাম্বার থাকবে, দেন আপনার কোন জেলা থেকে সেটা থাকবে, দেন আবার 2টা ডিজিট দিয়ে আপনার সেন্টারের নাম ব্র্যাকেটের ভিতরে লেখা থাকবে, রোল নাম্বার থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, সেশন থাকবে 2000, আপনি যেই সেশনে আর কি, আপনি যদি 27 সালে পরীক্ষা দেন আপনি 25-26-এর, 28 হলে 26-27-এর। তারপর রেজিস্ট্রেশন নং আসলে বলা যায় না, সাধারণত আপনার 10টা ডিজিটের হয়, আর রোল নাম্বারটা 6 ডিজিটের হয়। এছাড়া বাকিটা আপনার দেখতে পাচ্ছেন আপনার টাইপ অফ এক্সামিনার, আপনি যদি সংশ্লিষ্ট ইয়ার অর্থাৎ আপনি 28-এর এক্সামিনার হন তাহলে আপনি হচ্ছে রেগুলার, আর আপনার আগের ব্যাচের কেউ যদি আপনার সাথে এক্সাম দেয়, ধরেন আপনি তো 28 ব্যাচের, ধরেন 27 ব্যাচে কেউ ফেল করছে, সে 28 ব্যাচের নতুন পরীক্ষা দিতেছে, সে 28 ব্যাচের জন্য সে ইরেগুলার হয়ে গেছে, কারণ সে তো আপনার সাথে স্কুল পড়ে নাই। রিলিজিয়ন ইসলাম অবশ্য জয়েনও করতে পারে, তারপরে ইরেগুলার। রিলিজিয়ন ইসলাম আর বাকি 3টা আছে, বা যে ইসলাম হইতে পারে, ভার্সন আছে বাংলা ইংলিশ, সেক্স হচ্ছে মেল ফিমেল বা জেন্ডার, আর গ্রুপের মধ্যে আছে সায়েন্স কমার্স আর আর্টস, তো যেখান থেকে থাকবে এটা থাকবে। তারপর আপনি যেই গ্রুপের সেই গ্রুপ অনুযায়ী আপনার সাবজেক্ট থাকবে, এটা সায়েন্সের অ্যাডমিট কার্ড, তো এখানে এই কয়টা সাবজেক্ট আছে, ম্যান্ডেটরি সাবজেক্ট বাংলা, ইংলিশ, জেনারেল ম্যাথস আর হচ্ছে আইসিটি, এটা সবারই থাকবে। এরপরে বাকি যে সাবজেক্টগুলো আছে আচ্ছা ইসলাম, এটা অবশ্য সবার নাই, বা হয়তো সবারও আছে আমার খেয়াল নেই, তো বাকি ইসলাম বাদ দিয়ে বাকি যা যা আছে এগুলো সব হচ্ছে আলাদা। দ্যাট মিনস এগুলো সায়েন্সের জন্য, এখানে যদি কমার্স থাকে তাহলে কমার্সের সাবজেক্ট থাকবে, আর্টস থাকলে আর্টসের সাবজেক্ট থাকবে, যেমন কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট এটা হচ্ছে শুধু সায়েন্সের আছে, এইভাবে। আর লাস্টে হচ্ছে আপনার প্রফেসর, এটা হচ্ছে কন্ট্রোলার অফ এক্সামিনেশনের সাইন থাকবে। এবার আসি